আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হঠাৎ তীব্র কিছু একটা ভেবে ঝট করে চেয়ার থেকে উঠে এসে আমার কপালে গলায় হাত দিয়ে বলল, ওই কাল রাতেও তো বাস পড়েছিল, তুই ঠিক আছিস তো? এটা শুনে আরো তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, ও শিট, আমি তো ভুলে গিয়েছিলাম। আমি এবার মুখটা সিরিয়াস করে একবার আরুর দিকে আরেকবার তীব্রর দিকে তাকালাম। তারপর ভ্রু কুঁচকে বললাম, তোরা জানিস না আমি কাজের সময় কোনো কথা বলি না, যা বলার লাঞ্চ টাইমে বলবো, এখন চুপচাপ কাজ কর। আরু উত্তেজিত কণ্ঠে বলল, প্লিজ ইয়ার, এখন বল না, নইলে মনের ভিতরে কেমন দুপুক দুপুক করবে। আমি ওর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বললাম, তুই আর তোরই ধুকপু, উফ ইরিটেটিং ইয়ার। তীব্র আরুর দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে বলল, ওকে তেল দিয়ে তেল খরচ করার চেয়ে কারখানায় দান করে দিয়ে আসা ভালো। ও যখন একবার বলেছে যে লাঞ্চ টাইমে বলবে, তখনই বলবে। এরপর দুজনেই ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে ডেস্কে বসে কাজে লেগে পড়লো। আমি মুচকি মুচকি হাসছি আর চোখে ওদেরকে দেখছি। আমি চাইলেই ওদের এক্ষুনি বলতে পারতাম, কিন্তু ওদেরকে টেনশনে রাখতে কেন জানি না ভীষণ মজা লাগে। দুজনেরই যে এখন কি হয়েছে সেটা শোনার জন্য ছটফট করছে, সেটা বেশ বুঝতে পারছি। আর ওদের এই ছটফটানিতে আমি এক অসাধারণ তৃপ্তি পাচ্ছি। আরু বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বলল, হাসছে দেখো, যেন এভারেস্ট জয় করেছে। তীব্র পেছন ঘুরে বলল, হাসতে দে, আমারও দিন আসবে। আমি মনিটরে চোখ রেখে মুচকি হাসতে হাসতে বললাম, হ্যাঁ সে তোর দিন তো আসবেই। হিন্দিতে একটা প্রবাদ আছে না, হার কুত্তে কা দিন আতা হে। তীব্র ভ্রু কুচকে বলল। ওই কি বললে, আমি কুকুর? আমি অবাক হওয়ার ভান করে ওর দিকে তাকিয়ে বললাম, আমি কখন বললাম? তুই তো নিজেই বললি তুই কুকুর। তোকে আমি এবার বিরক্ত হয়ে বললাম, এই তোরা দুজনে চুপ করে কাজ কর তো, বললাম তো লাঞ্চ টাইমে বলবো। বসের ঝাড়ি খাওয়ার আগে কাজে মন দে। ওরা দুজনেই একসাথে হুঁ বলে নিজেদের ডেস্কে কাজ করতে গেল। আমিও একটা মুচকি হাসি দিলাম, কিন্তু কাজে কিছুতেই পুরোপুরি মনোযোগ দিতে পারছি না। বারবার শুধু কালকে রাতের কথাগুলো মনে পড়ছে। আদ্রিয়ানের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সব কেন জানি না চোখের সামনে ভাসছে। এতদিন শুধু যাকে টিভিতে দেখেছি আর কণ্ঠ শুনেছি, আমার সেই ফার্স্ট অ্যান্ড এভার ক্রাশের সাথে এতটা সময় কাটাবো সেটা কখনো স্বপ্নেও ভাবিনি। সত্যি আমাদের মানুষের জীবনটা খুব অদ্ভুত। আচমকাই আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। ক্যান্টিনে বসে বসে আমি মনের সুখে খেয়ে চলেছি, আর ওরা দুজন ভ্রু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। দুজনেই ভীষণ বিরক্ত আমার উপর, কারণ ওরা অনেকক্ষণ ধরেই জানতে চাইছে কি হয়েছে, কিন্তু আমি এটা ওটা বলে কথা ঘুরিয়ে ওদের এড়িয়ে যাচ্ছি। তীব্র দাঁত কটমট করে বলল, তুই কি বলবি? আমি মুখের খাবার চিবোতে চিবোতে ভ্রু কুচকে বললাম, দেখছিস না খাচ্ছি। বলতে বলতে যদি লাঞ্চ টাইম ওভার হয়ে যায় তখন? আগে খেতে দে তো শান্তিতে। আরো এবার বিরক্ত হয়ে বলল, থাক মেরিমা, তোকে কিচ্ছু বলতে হবে না, তুই খা, জম্মের খাওয়া খা। আমি এবার শব্দ করে হেসে দিলাম ওদের কথা শুনে। ওরা ভ্রু কুচকে মুখ ফুলিয়ে বসে আছে। আমার এবার একটু মায়া হলো ওদের চেহারা দেখে। ভাবলাম, না, বেচারাদের আর জ্বালানো ঠিক হবে না। তাই কোনো রকমে হাসি থামিয়ে বললাম, আচ্ছা বলছি, রাখছিস কেন? দুজনে একসাথেই বিরক্ত হয়ে বলল, প্লিজ বলেন। আমি নিচের দিকে তাকিয়ে চামচ দিয়ে খাবার নাড়তে নাড়তে বললাম, কাল রাতে আমার ফ্ল্যাটে আদ্রিয়ান এসেছিল। তীব্র ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, কোন আদ্রিয়ান? তোর কোন রিলেটিভ? আমি মাথা তুলে ওদের দিকে তাকিয়ে বললাম, সিঙ্গার আদ্রিয়ান আবরার জুহাইর। ওরা দুজনে একসাথে বলল, ও আচ্ছা। পরক্ষণেই দুজনে চমকে গিয়ে চেঁচিয়ে বলল, কি? আমি চামচ রেখে কানে হাত দিয়ে বললাম, আরে আস্তে আস্তে, কানের পর্দা ছিঁড়ে যাবে তো আমার। আরো অবাক হয়ে বলল, এডি তোর ফ্ল্যাটে এসেছিল? তীব্র ভ্রু কুচকে বলল, তুই মজা করছিস তাই না? আমি চামচ থেকে খাবারটা খেতে খেতে বললাম, তোদের আমাকে দেখে মনে হচ্ছে আমি মজা করছি। ওরা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, কারণ ওরা জানে আমি মিথ্যে বলবো না আর এই ব্যাপারে মজাও করব না। তাই ওরা বুঝতে পারছে আদ্রিয়ান সত্যি এসেছিল।
ওদের দুজনকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে আমি ভ্রুকুচকে ওদের দিকে তাকিয়ে বললাম, মুখ বন্ধ কর, মশা ঢুকবে। ওরা দুজনেই সাথে সাথে মুখ বন্ধ করে ফেললো। তীব্র অবাক হয়ে বলল, কিন্তু কেমনি কি? আরও তীব্রর সাথে তাল মিলিয়ে বলল, সেই তো, এটা কিভাবে সম্ভব? এরপর ওদের কালকে রাতের ঘটনা ফার্স্ট টু লাস্ট সব খুলে বললাম। সবটা শুনে ওরা কিছুক্ষণ থ মেরে বসে রইল। তারপর দুজনেই শব্দ করে হেসে দিল, যেন এই মুহূর্তে ওদের সামনে বিশাল মজার কোনো ঘটনা ঘটে গেছে। আমি ভ্রু কুচকে তাকিয়ে আছি। তীব্র কোনো মতে হাসি থামিয়ে বলল, দ্য গ্রেট রকস্টার আদ্রিয়ান আবরার জোহাইয়েরও এরকম? আরও তীব্রর কথায় সাই দিয়ে বলল, হ্যাঁ ইয়ার, ভাবা যায়। কেন, সেলিব্রিটি বলে কি মানুষ না নাকি? তীব্র এবার আমাকে একটু পিঞ্চ করে বলল। কালকে তোমার মনে লাড্ডু ফুটেছিল নিশ্চয়। আমি একটা ভেঙচি কাটলাম। আরো ঢং করে বলল, ইস ইয়ার, কি ভাগ্য তোর। রকস্টার এডি তোকে কফি করে খাইয়েছে, কোলে নিয়েছে, আর জড়িয়েও ধরেছে। ওয়াও। থামবি তুই? কেন থামবো? আচ্ছা, তুই নিজেকে কি করে সামলেছিস বলতো? আমি হলে তো অজ্ঞানী হয়ে যেতাম ইয়ার। হাউ ড্রেসিং হি ইজ। আমি কিছু না বলে ওকে কুনুই দিয়ে খোঁচা মারলাম, আর তীব্র হেসে দিল। তিনজনে গল্প করতে করতে লাঞ্চ করে ডেস্কে বসে আছি। হঠাৎ বসের বিয়ে সনন্দা দি এসে বলল, ওকে আপনি যান, আমি আসছি। তীব্র ভ্রু কুচকে তাকিয়ে বলল, আবার কার কাছে পাঠাবে তোকে? আরো বিরক্ত হয়ে বলল। লোকটা শান্তি দেয় না তোকে একটু। আমি একটা ছোট্ট নিঃশ্বাস নিয়ে বললাম, দেখি কি বলে। বসের ডেস্কে গিয়ে পড়লাম, মে আই কাম ইন স্যার? কাম ইন। স্যার ডেকেছিলেন? হ্যাঁ, কাল তোমাকে একজনের ইন্টারভিউ নিতে যেতে হবে। ওকে স্যার, বাট কার? মিস্টার রঞ্জিত চৌধুরীর একমাত্র ছেলে রেক চৌধুরী এবার ইলেকশনে করছেন, উনি তাই একটা ইন্টারভিউ দেব। নামটা শোনার সাথে সাথেই আমার হাত পা কাঁপতে শুরু করেছে, ঘাম বেরোনো শুরু হয়েছে অলরেডি। সেটা দেখে বস বললেন, এনি প্রবলেম অনিমা? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার আমি ওখানে যেতে পারবো না। বস রেগে গিয়ে বলল, তোমার কি মনে হয় আমি তোমাকে অর্ডার করছি তোমাকে? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, স্যার প্লিজ আপনি আমাকে যেখানে খুশি পাঠান, আমি যাব, কিন্তু ওখানে না, প্লিজ স্যার। বস এবার নরম গলায় বললেন, কি হয়েছে অনিমা? তুমি তো কোনোদিন না করো না, ইনফ্যাক্ট অনেক রিস্ক নিয়েও কাজ করছো তুমি, এবার কি হলো? আই নো স্যার, বাট আমি ওখানে যেতে পারবো না, আমি হাত জোর করছি। আরে আরে কি করছো? তুমি আমার মেয়ের মতো, আর এত হাইবার হবার কি আছে? আচ্ছা, তোমাকে যেতে হবে না, তুমি ডেস্কে যাও। আমি চোখ মুছে ডেস্কে গিয়ে থপ করে চেয়ারে বসে পড়লাম। আমাকে কাঁদতে দেখে আরো এক তীব্র উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? আমি কিছু না বলে কেঁদেই যাচ্ছি। সেটা দেখে তীব্র উত্তেজিত হয়ে বলল, আরে বলবি তো কি হয়েছে, বস কিছু বলেছে? আমি ওদের সবটা বলতেই আরো জড়িয়ে ধরলো আমাকে। তীব্র চেয়ারে বসে বলল, এটা তো সেই ছেলেটা না যে তোকে? আমি আরুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, এভাবে আর কতদিন পালাবো আমি? মামুর কাছে থেকে পালিয়ে বাঁচতে পারলেও ওর কাছ থেকে পালাতে পারবো না। আমি জানি ও আমাকে পাগলের মতো খুঁজছে, আর ওর ক্ষমতা দিয়ে ঠিক পেয়ে যাবে আমাকে। আর ও যদি সত্যি আমাকে খুঁজে পায়, ওর আগে পরের আগে শেষ করে ফেলবো নিজেকে। আরো রেগে বলল, এক থাপ্পড় মারবো তোকে, স্টুপিড। কি সব বলছিস? আমি পারবো না ওভাবে বাঁচতে, তুই জানিস না ও কতটা। তীব্র এসে আমার সামনে বসে বলল, আচ্ছা হয়েছে, বাদ দে এসব। অফিস শেষে তিনজন মিলে ফুচকা পার্টি করব। এভাবেই ওরা দুজন বিভিন্ন কথা বলে আমাকে শান্ত করলো। ওদের সামনে স্বাভাবিক থাকলেও ভয়টা কাটিয়ে উঠতে পারিনি। রাতে শুয়ে এপাশ ওপাশ করছি, কখনো নিজের সেই ভয়ঙ্কর অতীত মনে পড়ছে, কখনো আদ্রিয়ানকে, ওর পাশে বসে গল্প করা, ওকে জড়িয়ে ধরা, ওর হঠাৎ করে কাছে এসে যাওয়া, সব। কিন্তু ও হয়তো এতক্ষণে ভুলেও গেছে আমাকে। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ফোন বাজার আওয়াজে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আননোন নাম্বার। এত রাতে কার মনে পড়লো? চোখ ডলতে ডলতে রিসিভ করে কিছু বলবো তার আগেই অপর পাশের ব্যক্তির গলার আওয়াজ পেয়ে চমকে গেলাম আমি। মনে শুধু একটা কথাই হলো, এটা অসম্ভব। রাতে শুয়ে এপাশ ওপাশ করছি, কখনো নিজের সেই ভয়ঙ্কর অতীত মনে পড়ছে, কখনো আদ্রিয়ানকে।
ওর পাশে বসে গল্প করা, ওকে জড়িয়ে ধরা, ওর হঠাৎ করে কাছে এসে যাওয়া সব। কিন্তু ও হয়তো এতক্ষণে ভুলেও গেছে আমাকে। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, মনে রাখার বিশেষ কোনো কারণ নেই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ফোন বাজার আওয়াজে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আননোন নাম্বার। এত রাতে কার মনে পড়লো? চোখ টলতে টলতে রিসিভ করে কিছু বলবো তার আগেই অপর পাশের ব্যক্তির গলার আওয়াজ পেয়ে চমকে গেলাম আমি। মনে শুধু একটা কথাই হলো, এটাও সম্ভব? কারণ রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ বলল, হ্যালো ম্যাডাম, ডিস্টার্ব করলাম? আমি তো পুরো হয়ে গেছি, ঘুম উড়ে গেছে। শোয়া থেকে লাফিয়ে উঠলাম, কারণ গলার স্বর শুনেই খুব ভালোভাবেই বুঝে গেছি যে এটা আদ্রিয়ান। নিজেও জানি না কি করে বুঝলাম, কিন্তু কথার ধরন শুনেই বুঝে গেছি। কিন্তু ও আমাকে ফোন করেছে। টেবিল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বেজে গেছে। এত রাতে ও আমায় কেন ফোন করলো? আবার কোনো বিপদ পড়েছে নাকি? এসব ভাবতে ভাবতেই আবারও ওর গলার আওয়াজ পেলাম। কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? আমি বিস্মিত গলায় বললাম, আপনি এখন? যাক, গলা স্বরটা তো মনে আছে তোমার। আমি তো ভেবেছি আমি ভুলেই গেলে। আমি তো ঝটকার উপর ঝটকা খাচ্ছি। কি বলছেন উনি এসব? ওনার কথা শুনে তো মনে হচ্ছে উনি কোনো বিপদে পড়েছেন। তার মানে এমনি ফোন করেছে আমাকে। কিন্তু কেন? আমি ইতস্তত গলায় বললাম, না মানে আপনি? ফোন করে একটা খবর তো নিতে পারতেন ম্যাডাম। ওনার কথায় আবারও অবাক হলাম। আমি খোঁজ নিব ফোন করে, তাও ওনার? তবুও নিচু কণ্ঠে বললাম, নাম্বার দিয়ে গেছিলেন নাকি যে ফোন করব? কেন, তুমি চেয়ে নিতে পারতে না? আমি এক হাতের নখ দেখতে দেখতে বললাম, নাম্বার চাইলে তো হ্যাংলা ভাবতেন আমাকে। ও, দ্যাট মিন্স তুমি আমাকে হ্যাংলা ভেবেছিলে। আমি ভ্রু কুচকে বললাম, আমি কেন আপনাকে হ্যাংলা ভাবতে যাব? কারণ আমিও তো তোমার কার্ডটা চেয়ে নিয়েছিলাম। কি বলবো বুঝতে পারছি না, তাই চুপ করে আছি। আদ্রিয়ান নিজেই বললেন, ডিস্টার্ব করলাম? না তা না, কিন্তু আসলে কাজ ছেড়ে একটু আগে বাড়ি ফিরলাম, ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই তোমার কথা মনে পড়লো। এটাও মনে পড়লো যে তোমাকে ধন্যবাদ দেওয়া হয়, তাই কার্ডটা বের করে ফোন করলাম আর কি। আমি মনে মনে একটু হাসলাম। ও শুধু ধন্যবাদ দিতেই ফোন করেছে আমাকে। আমিও বোকার মতো কি সব ভাবছিলাম। যদিও অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলে নিশ্চয়। ডিস্টার্ব হওনি তো? না তা হয়নি, কিন্তু আপনি কি শুধু আমাকে ধন্যবাদ দিতেই ফোন করেছেন? ও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রাত হয়েছে অনেক, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। বলেই ফোনটা কেটে দিল। আমি একটু অবাক হলাম। যা বাবা, এভাবে কেটে দেবার কি হলো? শুধু ধন্যবাদ দিতে ফোন করেছিল, দেয়া হয়ে গেছে তাই হয়তো কেটে দিয়েছে। গুড নাইটটাও বলতে দিল না। খবিস, তোর বউ মরবে। ধ্যান, কি সব বলছি, আসলেই পাগল হয়ে গেছি আমি। ও যে আমাকে ধন্যবাদ দিতে ফোন করেছে এটাই অনেক। কিন্তু আরেকটু কথা বললে কি হতো? আবার কি কোনোদিন কল করবে ও আমাকে? যা খুশি করুক, আমার কি? এসব চিন্তা করেই গাল ফুলিয়ে শুয়ে পড়লাম। পরের দিন অফিসের ডেস্কে গিয়ে বসতেই তীব্র বলল, কি ব্যাপার মিস হিরোইন, কাল আবার কোন স্টার এসেছিল নাকি? আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বললাম, মানে? তীব্র কিছু বলবে তার আগে আরু বলল, না মানে পরশু তো এডি এসেছিল, কালকে আবার কেউ এসেছিল কিনা সেটাই জিজ্ঞাসা করলাম আমরা। আমি বিরক্ত হয়ে বললাম, স্টারদেরকে খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই যে রোজ রাতে 1 বাই 1 আমার ফ্লাইটে আসবে? তীব্র এবার চেয়ার ঘুরিয়ে আমার দিকে ফিরে পড়ল, বাই দ্য ওয়ে, এডি তো তোর কার্ড নিয়েছিল তাই না? ফোন টোন করেছিল? এটা শুনে আরো উৎসুক দৃষ্টিতে তাকালো, মানে ও শুনতে চাইছে। আমি স্বাভাবিক ভঙ্গিতে বললাম, হ্যাঁ কল করেছিল কাল রাতে। দুজনেই চমকে তাকালো আমার দিকে। হ্যাঁ কল করেছিল কাল রাতে। দুজনেই চমকে তাকালো আমার দিকে, কারণ ওরা এতটাও আশা করেনি। ওদের আর কি বলবো, আমি নিজেও তো ভাবতে পারিনি এমন যে আদ্রিয়ান নিজে আমাকে ফোন করবে। আরো এক্সাইটেড হয়ে বলল, ওই কি বললো রে? আমি আরুর দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বললাম, বলল যে বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না, তোমার কোনো বোন টোন থাকলে বা বান্ধবী থাকলে বলো। আমি তোর কথা বললাম, ছবি দেখালাম আর ও রাজি হয়ে গেল। আরো বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, মিথ্যু। আমি সিরিয়াস ভঙ্গিতেই বললাম, সত্যি বলছি এটাই হয়েছে। আরো হাত ভাঁজ করে ভ্রু কুচকে বলল, এডি বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না, তোকে মেয়ে খুঁজতে বলেছে, তুই ছবিও দেখেছিস, ও রাজিও হয়েছে। ওই
আমার মাথায় কি সিল দেওয়া আছে যে আমি গাধা, যা বলবি তাই গিলবো? আমি অবাক হওয়ার ভান করে বললাম, আরে তোর কথা ভুল হচ্ছে। আরো একটু অবাক হয়ে বলল, কি ভুল হচ্ছে? আরিয়ান মেয়ে খুঁজছে ঠিকই, কিন্তু ওনার জন্য না। এবার তীব্র কৌতূহলী কণ্ঠে বলল। তাহলে? আমি দাঁত বের করে একটা হাসি দিয়ে বললাম, ওনার ড্রাইভারের জন্য খুঁজছে। বেচারা নাকি বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু বউ জুটছে না কপালে। আরো সাথে সাথেই মুখটা কালো করে ফেললো। আমি আর তীব্র মুখ টিপে হাসছি। আরো কিছুক্ষণ বোকার মতো আমাদের দিকে তাকিয়ে থেকে বলল, তোরা দুজন এতক্ষণ আমাকে নিয়ে মজা করছিলি? এটা শোনার সাথে সাথেই তীব্র আর আমি শব্দ করে হেসে দিলাম। তীব্র হাসতে হাসতেই বলল, সেটা তুই এতক্ষণে বুঝলি? তীব্র কথাটা শেষ করতেই আমি আর তীব্র হাসতে হাসতে হাই ফাইভ করলাম। আর আরো মুখটা ফুলিয়ে বলল, থাক তোরা দুজন একসাথে, আমি কথাই বলবো না তোদের সাথে। বলেই ডেস্কের দিকে ঘুরে কাজ করতে লাগলো। আমি আর তীব্র মুচকি এসে কাজে মন দিলাম। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাবার পরেও যখন আরো কোনো কথা বলছে না, তাই আমি চেয়ার ঘুরিয়ে পড়লাম। এই পেতনি, মনোব্রত করেছিস নাকি? কিন্তু চুপ করে আছে, কোনো কথা বলছে না। সেটা দেখে তীব্র ওর দিকে ঘুরে পড়লো। এই যে ড্রামা কুইন, মুখে সুপার গ্লু লাগিয়ে রেখেছিস। কিন্তু মহারানী এবারেও একেবারে চুপ করে আছে। এবার আমি আর তীব্র দুজনেই দুজনের মুখের দিকে তাকালাম। তীব্র চোখ দিয়ে ইশারা করলো, আর আমিও ওর ইশারা বুঝতে পেরে মুচকি হেসে চোখ টিপ মারলাম। এরপর দুজন একসাথেই ওকে সুড়সুড়ি দিতে লাগলাম। এটা ওর রাগ ভাঙানোর নিনজা টেকনিক। ওর যত রাগেই থাকুক না কেন, সুড়সুড়ি দিলেই ও খিলখিল করে হেসে দেয়, আর ওর রাগও জল হয়ে যায়। আর এবারেও এর ব্যতিক্রম হলো না। কিছুক্ষণ হাসাহাসির পর আরুর অসহায় কণ্ঠে পড়ল, প্লিজ বল না কি বলেছে। আমি ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে ওদের দুজনের দিকে তাকালাম। দুজনেই শুনতে ইচ্ছুক। এরপর ওদেরকে সবটা বলার পর তীব্র আমার মাথায় একটা চাটা মেরে বলল। আমি মাথায় হাত দিয়ে মুখ ফুলিয়ে বললাম, মারলি কেন? তীব্র ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, মারবো না তো কি করব? এত মাথা মোটা কেন রে তুই? আরো বিরক্তিকর কণ্ঠে বলল, সে ইয়ার, তোর কি মনে হয় শুধুমাত্র ধন্যবাদ দিতে কেউ রাত 3টে বাজে ফোন করে? করতেই পারে, কাজ ছিল তাই সারাদিন সময় পাইনি, তাই রাতে করেছে। ওর মতো একজন তো আমার সাথে প্রেমালাপ করতে ফোন দেবে না। ওরা দুজনেই আমার দিকে এক হতাশ দৃষ্টি নিক্ষেপ করে ছোট নিঃশ্বাস ফেলে কাজে মন দিল। আমি কিছু বুঝলাম না, তাই কিছুক্ষণ ওদের দিকে বোকার মতো তাকিয়ে থেকে নিজের কাজে মন দিলাম। লাঞ্চ টাইমের পর স্যার মিটিং ডাকলেন। মিটিং এর মধ্যে কেউ বারবার কল দিচ্ছে, ফোন ভাইব্রেট হচ্ছে বারবার। বেশ বিরক্ত লাগছে আমার। মিটিং শেষ হতেই আরু আর তীব্রকে বললাম, তোরা ডেস্কে যা, কেউ কল করছে বারবার, আমি কথা বলে আসছি। ওরা মাথা নেড়ে চলে গেল। আমি অফিসের বিরাট ব্যালকনিতে গিয়ে ফোনের স্ক্রিনে চোখ দিতেই ভ্রু জোড়া কুচকে গেল, কারণ নাম্বারটা আননোন। একটা আননোন নাম্বার থেকে এতবার কল এলো। আমি নাম্বারটাই ডায়াল করলাম। রিং হওয়ার প্রায় সাথে সাথেই ফোন রিসিভ করলো। আমি জিজ্ঞাসা কণ্ঠে বললাম, হ্যালো। কি ম্যাডাম, ব্যস্ত ছিলেন মনে হয়? আমি চমকে কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা দেখলাম। তখন ঘুমের মধ্যে রিসিভ করেছিলাম, তাই নাম্বারটা খেয়াল ছিল না। কিন্তু ধন্যবাদ দেয়া তো হয়ে গেছে, তাহলে আবার কল কেন করলো? এসব ভেবে আবারও ফোনটা কানে নিয়ে বললাম, আপনি? নাম্বারটাও সেভ করনি? হাউ রুড। না মানে, আচ্ছা ছাড়ো, কতক্ষণ যাবত কল করছি, ফোন ধরছিলে না কেন? আসলে মিটিং চলছিল। কিসের মিটিং? নতুন করে আবার কাকে পাঁচ দেবে সেই ব্যাপারে? আপনিও না? ওপাশ থেকে ওনার হাসির শব্দ পেলাম। সেই হাসির শব্দ শুনে আমিও হেসে দিলাম। উনি হাসি থামিয়ে বললেন, আচ্ছা, যে কারণে কল করলাম, কালকে তো ফ্রাইডে, ফ্রি আছো নাকি? কোনো কাজ আছে? আমি একটু অবাক হলাম, হঠাৎ এই প্রশ্ন কেন? তাই অবাক কণ্ঠেই বললাম, কেন বলুন তো? ফ্রি আছো? হ্যাঁ, ফ্রি আছি, বাট হোয়াই? দেন কালকে মিট করি। এটা শোনার সাথে সাথেই আমি যেন ফ্রিজ হয়ে গেলাম। উনি দেখা করতে চাইছেন আমার সাথে, কিন্তু কেন? আমার সাথে ওনার কি দরকার? আমি নিচু কণ্ঠে বললাম, কিন্তু কেন? দেখা করতে যে বিশেষ কোনো কারণ থাকতেই হবে, এটা তো কোনো কোথাও লেখা নেই, তাই না? ওনার কথায় আমি অবাকের ওপর অবাক হচ্ছি। উত্তেজনায় ঘাম বেরোচ্ছে আমার। নাকের নিচের ঘামটা মুছে বললাম, না কিন্তু। তোমাকে ফোর্স করছি না, আমি স্টার প্লেস কফি শপে তোমার জন্য অপেক্ষা করবো কাল সকাল 10টায়। তুমি চাইলে তোমার ফ্রেন্ডদেরকেও নিয়ে আসতে পারো, আমার সমস্যা নেই তাতে।
আসবে কি না ইটস আপ টু ইউ। আমি আসলে কিন্তু আমাকে কথাটা শেষ করতে না দিয়ে উনি ধীর কণ্ঠে বললেন। বাই অ্যান্ড আই উইল ওয়েট ফর ইউ। বলেই আমায় কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিলেন। ছেলেটা এমন কেন? নিজের কথা শেষ হলেই ফোন রেখে দেয়। অপর পাশের মানুষের কথাও তো শুনতে হয় নাকি? আমি কান থেকে ফোন নামিয়ে ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে রইলাম। কি করব এখন? ওকেও তো না করতে পারলাম না, আর না আমি যেতে পারবো। আমি তো অফিস আর ফ্লাইট ছাড়া কোথাও বেরিয়ে হই না। কিন্তু ও যদি সত্যি ওয়েট করে, এসব ভাবতে ভাবতেই চিন্তার মুখ নিয়ে ডেস্কে গিয়ে বসলাম। আমার এমন চেহারা দেখে আরো বলল। কি রে, আবার কি হলো? সেটা শুনে তীব্র কম্পিউটার থেকে চোখ সরিয়ে বলল। কে ফোন করছিল যে তোর চেহারার রং বদলে গেল? আমি অসহায়ভাবে ওদের দিকে তাকিয়ে বললাম, আদ্রিয়ান ফোন করেছিল। সেটা শুনেই দুজনেই চমকে গেল, যেন বড়সড় ঝটকা খেয়েছে। কিছুক্ষণ চুপ থাকার পর আরো প্রচন্ড উত্তেজিত হয়ে তীব্রকে বলল। দেখলি, আই টোল্ড ইউ নো, এডির মনে কিছু চলছে। আমি ভ্রুকুচকে বললাম, মানে? তীব্র আমার চেয়ারটা ওর দিকে ঘুরিয়ে বলল, তোকে মানে বুঝতে হবে না, এবার বলতো কি বললো? কালকে মিট করতে চায় আমার সাথে। আরো খুশি হয়ে বলল। ওয়াও, ফার্স্ট ডেট, হাউ কিউট। আমি আরুকে ধমক দিয়ে বললাম, তুই থামবি? ফার্স্ট ডেট? আকাশ কুসুম স্বপ্ন দেখা বন্ধ কর। আমি আছি আমার জ্বালায়, আর তোরা? তীব্র জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল। কি সমস্যা? আমি যেতে পারবো না, সেটা শুনে দুজনেই একসাথে বলল। কেন? তোরা জানিস না কেন? মামুর আর ভাইয়ার ক্ষমতা থাকলেও এতটাও নেই যে আমাকে খুঁজে বের করবে, কিন্তু ওর ক্ষমতা দিয়ে পাতাল থেকে হলেও আমাকে খুঁজে নেবে। তাই আমাকে সাবধান থাকতেই হবে। আরো এবার আমার কাঁধে হাত রেখে বলল। দেখ অনি, এভাবে আর কতদিন পালাবি তুই? আর তাছাড়া তুই তো জার্নালিস্ট, এমনি তো তোকে খুঁজে পেয়ে যাবে। তাহলে এটাকে প্রফেশন কেন করলি? ছেড়ে দে এটা। আমি ডেস্কে বাড়ি মারলাম। সেটাই তো পারবো না। আমার আব্বুর স্বপ্ন, ত্যাগ সবকিছু মিশে আছে এই প্রফেশনে। কি করে ছাড়বো আমি? তীব্র আমার মাথায় হাত রেখে বলল। এজন্যই বলছি এসব ভাবিস না। ঘরের মধ্যে লুকিয়ে কদিন থাকতে পারবি তুই? আরও তীব্রর কথায় সায় দিয়ে বলল। আর দেখ, ছেলেটা ওয়েট করবে তো, না গেলে খারাপ লাগবে ওর। তীব্র এবার আমার কাঁধে হাত রেখে বলল। আচ্ছা ভয় পাস না, আমরা যাবো তোর সাথে, ওকে? আমি চোখ মুছে একটা শ্বাস নিয়ে বললাম, আমি ভেবে দেখছি। বাট আমাকে ফোর্স করিস না প্লিজ। আরও আমাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল। যদি যাস তো আমাদের জানাস, আমরা রেডি হয়ে থাকবো, ওকে? তীব্র মুচকি হেসে বলল। হ্যাঁ, 1 ঘন্টা আগে জানালেই হবে। ওরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে ডেস্কে চলে গেল। বাইরে ভীষণ জোরে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। আমাকে টেনে হিচড়ে অন্ধকার একটা রুমে এনে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি উঠে দাঁড়িয়ে দরজার কাছে যাওয়ার আগেই দরজার বাইরে থেকে বন্ধ করে দিল। আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করে বললাম, মামু প্লিজ দরজাটা খুলো, এমন করো না আমার সাথে, প্লিজ খুলো দরজাটা, আমার ভয় লাগছে এখানে। মামি প্লিজ, তুমি অন্তত খুলে দাও, প্লিজ যেতে দাও আমাকে। কিন্তু কেউ আসছে না। অন্ধকার রুমে বাইরে বজ্রপাতের প্রতিটা আওয়াজ কেঁপে কেঁপে উঠছে। আমি, প্লিজ খুলো দরজাটা। ক্লান্ত অস্পষ্ট স্বরে কথাটা বলে কাঁদতে কাঁদতে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়লাম আমি। অনেকক্ষণ পর হঠাৎ কেউ এসে দরজা খুলে ভেতরে ঢুকলো। তাকে দেখে ভয়ে গুটিয়ে বসলাম আমি। লোকটা যত এগিয়ে আসছে আমার দিকে, ততই গুটিয়ে যাচ্ছি আমি। সে আমার সামনে এক হাঁটু ভেঙে বসে বলল। আজ আবার পালাতে চাইছিলে? আমি মাথা নিচু করে কাছি। লোকটা আমার চুলের মুঠি ধরে মাথাটা উঁচু করে ধরলো। ব্যথায় কুকিয়ে উঠলাম আমি। চোখ দিয়ে পানি পড়ছে অনবরত, কিন্তু লোকটা সেদিকে পাত্তা নেই। সে আমার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে পড়ল। খুব শখ না পালানোর? সেদিনের চলগুলোর কথা ভুলে গেছো বেবি? কোনো ব্যাপার না, আজকের ডোজটা শিওর মনে থাকবে। বলেই ঝাড়া দিয়ে আমার গাল ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের বেল্ট খুঁজতে শুরু করলো। আমি হালকা পিছিয়ে গিয়ে বললাম, প্লিজ আমার ভুল হয়ে গেছে, আমি আর পালানোর চেষ্টা করব না। পারবেও না, তোমার ওই ইউজলেস মামামাইয়ের ভরসায় তোমাকে আর ছেড়ে রাখবো না আমি। আগে যেটা করেছো তার শাস্তি দিয়ে নেই। না প্লিজ, আজকে মারবেন না। লোকটা বেল্ট হাতের মুঠোয় নিয়ে বলল।
সেটা তোমার এসব করার আগে ভাবা উচিত ছিল। আজকের পর থেকে পালানোর আগে 10 বার ভাববে। বলেই লোকটা নির্মম ভাবে বেল্ট দিয়ে মারতে শুরু করলো আমাকে। আমার চিৎকার বন্ধ রুমের দেয়ালে বারবার প্রতিধ্বনি হচ্ছে, কিন্তু সেই চিৎকারে মন একটুও গলছে না লোকটার। সে নিষ্ঠুরভাবে আঘাত করে চলেছে আমাকে। চিৎকার করে লাফ দিয়ে উঠে বসলাম আমি। সারা শরীর ঘামে ভিজে গেছে। জোরে জোরে শ্বাস নিচ্ছি। টি টেবিলে রাখা গ্লাস থেকে ঢক ঢক করে পানি খেয়ে নিলাম। আজকে সন্ধ্যায় স্লিপিং পিল খেতে ভুলে গেছি, তাই এই অবস্থা। কারণ এটা নতুন না, প্রায় আমাকে তাড়া করে এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেটা আমার অতীত, নিষ্ঠুর অতীত, যেটা থেকে আমি পালিয়ে বাঁচতে চাইছি, কিন্তু সেই অতীত আমার পিছু ছাড়ছে না। ঘড়ি বলছে 4:20 বাজে। একটা নিঃশ্বাস নিয়ে উঠে শাওয়ার নিতে চলে গেলাম, কারণ এখন হাজার চাইলেও আর ঘুমোতে পারবো না। 1 ঘন্টা লম্বা শাওয়ার নিয়ে কফি বানিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আবছা অন্ধকার আকাশটা দেখতে দেখতে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিলাম। আদ্রিয়ানের সাথে মিট করতে যাব কিনা ঠিক করিনি এখনো। আপাতত ভোর হওয়া দেখছি। সূর্য কি সুন্দরভাবে পৃথিবীর বুক থেকে রাতের আধার দূর করে নতুন আলো নিয়ে আসে। আমার জীবনেও কি এমন কোনো সূর্য আসবে, নতুন আলো নিয়ে, নাকি এই অন্ধকারেই চিরস্থায়ীভাবে থেকে যাবে আমার জীবন? 1 ঘন্টা লম্বা শাওয়ার নিয়ে কফি বানিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আবছা অন্ধকার আকাশটা দেখতে দেখতে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিলাম। আদ্রিয়ানের সাথে মিট করতে যাব কিনা ঠিক করিনি এখনো। আপাতত ভোর হওয়া দেখছি। সূর্য কি সুন্দরভাবে পৃথিবীর বুক থেকে রাতের আধার দূর করে নতুন আলো নিয়ে আসে। আমার জীবনেও কি এমন কোনো সূর্য আসবে, নতুন আলো নিয়ে, নাকি এই অন্ধকারেই চিরস্থায়ীভাবে থেকে যাবে আমার জীবন? মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করে মুচকি হেসে কফির মগে চুমুক দিলাম। জন্মের পর থেকে একটু একটু করে যার জীবন থেকে সব আলো ফুরিয়ে গেছে, তার জীবনে নতুন করে কেউ আলো নিয়ে আসবে, সেটা ভাবাও বোকামি। একটু একটু করে সূর্য উঠে গোটা আকাশটাকে আলোকিত করছে। সব অন্ধকার কেটে যাচ্ছে ধীরে ধীরে। আমি আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বললাম, বাবা মা তো কখনো স্বার্থপর হয় না, তাই না? তাহলে তোমরা কেন হলে? কেন স্বার্থপরের মতো আমাকে ফেলে চলে গেলে এভাবে? এই স্বার্থপর পৃথিবীতে আমাকে একা ছেড়ে চলে যাবার আগে একবারও ভাবলে না যে আমার কি হবে? মাঝে মাঝে ইচ্ছে করে চলে যাই তোমাদের কাছে, কিন্তু তোমার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করার যে দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি, সেই দায়িত্ব কি করে এড়িয়ে যাই বলো তো? এই মুহূর্তে চোখ দিয়ে জল বেরোচ্ছে না, বেরোচ্ছে শুধু দীর্ঘশ্বাস। চোখের জলও হয়তো ক্লান্ত হয়ে গেছে। কফিটা শেষ করে খাটে হেলান দিয়ে শুয়ে রইলাম। কি করব সেটাই ভাবছি। আদ্রিয়ান কি সত্যি ওয়েট করবে আমার জন্য? যদি সেটা হয়, আমি না গেলে সত্যি খারাপ হবে। কিন্তু যদি ওই লোকটা কোনোভাবে আমাকে খুঁজে পেয়ে যায়? কিচ্ছু ভাবতে পারছি না। কেন দেখা করতে চাই ও আমার সাথে? আমি বা কি করব, যাবো নাকি না? নিজের চোখ দুটো বন্ধ হয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস নিলাম। আপু আপু বলেই পেছন থেকে চেয়ারে বসে পেপার পড়তে থাকা আব্বুর গলা জড়িয়ে ধরলাম। কি ব্যাপার মামুনি, আজকে এত সোহাগ? নিশ্চয় কিছু চাই। আমি মুখটা ফুলিয়ে আব্বুর গলা ছেড়ে সোফায় বসে রইলাম। তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমি শুধু কিছু দরকার হলেই তোমাকে আদর করি? যাও, কথাই বলবো না তোমার সাথে। আব্বু পেপারটা রেখে আমার পাশে বসে বলল। আরে আমি তো মজা করছিলাম মা। আমি হাত ভাঁজ করে উল্টো ঘুরে বসলাম। আব্বু মুচকি হেসে বলল, যা, মেয়েটা তো রাগ করেছে আমার উপর, কিন্তু একজনের টিউশন থেকে ফিরে আসার অপেক্ষা যে আমি এখনো না খেয়ে আছি সেটা কি কেউ জানে? আমি এবার ভ্রু কুচকে আব্বুর দিকে তাকিয়ে অনেকটা রেগে বললাম, তুমি এখনো না খেয়ে আছো? আব্বু তুমি জানো তোমার সুগার ফল করে, তারপরেও? আমার মামুনিকে না খাইয়ে আমি কি করে খাই? হয়েছে, আর বলতে হবে না। আমি উঠে গিয়ে 1 প্লেটে আব্বু আর আমার খাবার আব্বুর হাতে এনে দিলাম। আব্বু ভ্রু কুচকে বলল, 1 প্লেট কেন? ভ্রু কুচকে বলল। 1 প্লেট কেন? আমি আব্বুর সামনে ফ্লোরে হাঁটু ভেঙে বসলাম। তুমি খাইয়ে দেবে আমাকে। আব্বু হেসে দিয়ে রুটি ছিঁড়ে আমার মুখে দিয়ে বলল, তা এবার বলো তো কি চাই তোমার? আমার এসএসসিতে প্লাস আসলে তোমার কিন্তু ট্রিট দেবার কথা ছিল। মনে আছে, পেয়েছো যখন দেব তো। গতকাল তো ফ্রাইডে, কালকে আমরা বাইরে গিয়ে লাঞ্চ করব। আব্বু মুখটা ছোট করে বলল, সরি মামুনি,
কালকে তো একজনের সাথে আমায় মিট করতে হবে, ওই সময় ব্যস্ত থাকবো আমি। আমি মুখ ফুলিয়ে রুটি চিবোতে চিবোতে বললাম, ক্যান্সেল করে দাও না, যেতে হবে না কোথাও, তুমি আমার সাথেই যাবে। আব্বু আমার মুখে আরেক টুকরো রুটি দিতে দিতে বলল, আচ্ছা, একটা কথা বলো, কেউ যদি তোমার জন্য ওয়েট করে আর তুমি যদি না যাও, সেটা কি ভালো দেখায়? ইজ ইট গুড ম্যানার্স? আমি না বোধক মাথা নাড়লাম। আব্বু হেসে দিয়ে বলল, সেজন্যই আমার তো যাওয়া উচিত, তাই তো? হুম, বলে মন খারাপ করে খাবার চিবোতে থাকলাম। আব্বু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, লাঞ্চ না হোক, ডিনার তো করতেই পারে। কাল আমরা দুজনে একসাথে ডিনারে যাব, হ্যাপি? এটা শোনার সাথে সাথেই আমার সব মন খারাপ দূর হয়ে গেল। খুশিতে লাফিয়ে উঠে বললাম, সুপার হ্যাপি। হয়েছে, আর নাচতে হবে না, এবার চুপচাপ খাও। আমি ভদ্র মেয়ের মতো বসে পড়লাম, আর আব্বু আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। হঠাৎ আব্বু বলল, এই যে আমার হাতে খাওয়া একটা বদ অভ্যাস বানাচ্ছ, যখন আমি থাকবো না কে খাইয়ে দিবে শুনি? এটা শোনার সাথে সাথেই আমার মুখের হাসি উড়ে গেল। আমি কাঁদো কাঁদো মুখ করে আব্বুর কোলে মাথা রেখে বললাম, কেন এসব বলো তুমি? তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ নেই, তাও তুমি আমাকে ছেড়ে যাবার কথা বলো। আব্বু একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, সবকিছু তো আমাদের হাতে থাকে না রে মা, না চাইতো অনেক সময় চলে যেতে হয়। আমি কিছু না বলে চুপচাপ আব্বুর কোলে মাথা দিয়ে শুয়ে রইলাম, আর আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎ আব্বু বলে, চোখ মেলে তাকালাম। চারপাশে তাকিয়ে বুঝতে পারলাম স্বপ্ন দেখছিলাম। ওসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। ঘড়িতে তাকিয়ে দেখি 8:30 বেজে গেছে অলরেডি। 10টা ওখানে থাকতে বলেছিল আদ্রিয়ান। যাবো আমি? এসব রুমে পাইচারি করতে করতে এসবই ভাবছি। একবার মন বলছে যাই, আর একবার মন বলছে যাওয়াটা ঠিক হবে না। কিছুতেই স্থির কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আরো একবার ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। খাটে বসে হাত দিয়ে মুখ চেপে ধরলাম। মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে যখন না এদিকে যাওয়া যায় না ওদিকে। কি করব তা নিজেরাই বুঝতে পারি না। সিদ্ধান্ত নিতে নিতেই সময় পার হয়ে যায়। অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিয়েই নিলাম। ফোনটা হাতে নিয়ে আরুকে কল করলাম। কলটা বাজার একটু পরেই আরু রিসিভ করে বলল, শয়তানি, বান্দরনি, পেতনি, শাকচুন্নি, রাক্ষসী। আমি বিরক্ত হয়ে বললাম, আরে আরে একটু শ্বাস নিয়ে নে বোন, আমি পালিয়ে যাচ্ছি না। তোর এতক্ষণে ফোন করার সময় হলো? আমি আর তীব্র কি পরিমাণে টেনশনে আছি জানিস? তীব্র আমাকে এই নিয়ে 100 বার ফোন করে জিজ্ঞাসা করেছে তুই কিছু জানিছিস কিনা। আমি ভ্রু কুঁচকে বললাম, তোদের এত ইন্টারেস্ট কেন সেটাই তো বুঝতে পারছি না ভাই। তুই এসব বুঝবি না। এবার বলতো কি ঠিক করলি? অলরেডি 9:20 বাজে। আবার রেডি হয়ে বের হ। আমি ফ্ল্যাটের নিচে রোডে ওয়েট করছি। তীব্রকে ওর গাড়ি নিয়ে আসতে বলিস। ওকে ওকে, তুই রাজি হয়েছিস এটাই অনেক। আমি আর তীব্র এক্ষুনি আসছি। থ্যাঙ্কস ইয়ার। ওর উত্তেজনা দেখে হেসে দিলাম। আমি হাসতে হাসতে বললাম, আচ্ছা রাখ। আর হ্যাঁ শোন, আবার কি? আজকে অন্তত একটু সাজিস। হ্যাঁ তুই ফোন রাখবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফোন কেটে আনমনে হেসে দিলাম। আমি সত্যি পাগলি। জীবনে সব না পাওয়ার আর হারানোর মধ্যে এই দুজনকে পেয়েছি। ওদের ভালোবাসা, কেয়ারিং সবকিছু আমাকে মুগ্ধ করে। সত্যি এমন বন্ধু সবার ভাগ্যে জোটে না। এই দিক দিয়ে বলতে গেলে আমি খুব লাকি, আর এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একটা সাদা কুর্তি আর কালো জিন্স পরে নিলাম, চুলগুলো ছেড়ে দিলাম সাইড সিটি করে। ব্যাগ নিয়ে বেরোনোর আগে আয়নায় আরেকবার নিজেকে দেখলাম, সাজবো একটু। হঠাৎ করেই মুখে গরম পানি ছুঁড়ে মারা দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতে কেঁপে উঠলাম আমি। চোখের কোণের পানিটা মুছে নিলাম। সবকিছু সবার জন্য না ভেবে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বাইরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরেই তীব্র গাড়ি নিয়ে চলে এলো। আমি গিয়ে ফ্রন্ট সিটে বসতেই পেছনের সিট থেকে আরো বলল, কি রে তুই? তোকে বললাম সাজতে আর তুই একটুও সাজলি না। কাজল আর লিপস্টিক তো দিতে পারতি। আমি সিট বেল্ট বাঁধতে বাঁধতে, কি দরকার বলতো? আরো বিরক্ত হয়ে পড়ল, সেটা যদি তুই বুঝতি তাহলে হয়েই যেত। সাজগোজের সাথে তোর কোন জন্মের শত্রুতা বলবি? তীব্র গাড়ি স্টার্ট করতে করতে বলল,
সাজার কি দরকার? ও এমনিতেই সুন্দর, এত সুন্দর যে যে কেউ পাগল হয়ে যাবে ওর জন্য। এটুকু বলেই থেমে গেল। আরু চোখ গরম করে তাকালো তীব্রর দিকে। তীব্র ইতস্তত করে আমার দিকে তাকিয়ে বলল, সরি, আর ভুলে গেছিলাম। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে মুচকি হেসে বললাম, কোনো ব্যাপার না, চল। এরপর 11:15 আমরা পৌঁছে গেলাম আদ্রিয়ানের গলা কফি শপে। গাড়ি থেকে নামতেই বুকের ভেতর কেমন করতে লাগলো। শহরের নামকরা কফি শপের মধ্যে একটা এটা। আরু আর তীব্র নেমে এলো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তীব্র বলল, কিরে, কি হলো? চল ভেতরে, ওরও ভীত কণ্ঠে বলল। 10টা আসার কথা ছিল, 11:15 বাজে। চলে গেছে কিনা কে জানে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, গেলে যাক, এত প্যাচাল পারিস না তো। তিনজনেই কফি শপের ভিতর ঢুকলাম। এত বড় যে কোন কোনায় আছে সেটাও বুঝতে পারা মুশকিল। তীব্র এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, একটা ফোন করে ওনাকে কোথায় আছে জিজ্ঞেস কর। আমি ফোনটা বের করে কল লিস্টে ওনার নাম্বারটা খুঁজে বের করে ফোন দিলাম। রিসিভ করার পর আমি কিছু বলবো তার আগে উনি বললেন, গেটের কাছে দাঁড়িয়ে থাকো, আই এম জাস্ট কামিং। বলেই রেখে দিল। আজব, বুঝলো কি করে যে এসছি? আরু আমাকে একটা খোঁচা মেরে বলল, কি রে, কি বল। বলল গেটের কাছে আসতে। উনি আসছেন। তীব্র মুচকি হেসে বলল, মানতে হবে লোকটা এমনিতে খুব ভালো। আমি কিছু বলবো তার আগেই আদ্রিয়ানকে চোখে পড়ল। উনি দূর থেকেই হাত নাড়লেন আমাদের দেখে। আমি কিছু না বলে মুচকি হাসলাম। আদ্রিয়ান হাসি মুখে এগিয়ে আসছেন আমার দিকে। আজ একটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট ডিজাইনের টি শার্ট, ব্ল্যাক জিন্স পরেছে, হোয়াইট কেচ আর সানগ্লাসটা টি শার্টের গলায় ঝুলিয়ে রেখেছেন। সিল্কি চুলগুলো বেশ খানিকটা কপালে পড়ে আছে। আরো মিনমিনিয়ে বলল, ইয়ার সামনাসামনি তো আরো হ্যান্ডসাম লাগে ওকে। আমি মুখে হাসি রেখেই আরুকে একটা খোঁচা মেরে দাঁতের দাঁত চেপে বললাম, মুখটা বন্ধ কর, নইলে থাপ্পড় খাবি। আদ্রিয়ান আমাদের সামনে এসে মুচকি হাসি দিয়ে বললেন, হাই, অ্যাট লাস্ট এলে তুমি। আমি মুচকি হাসলাম। আদ্রিয়ান আরু আর তীব্রর দিকে তাকিয়ে বললেন, আমি জানতাম তুমি একা আসবে না, পরিচয় তো করিয়ে দাও। আমি হালকা হেসে আরুর দিকে ইশারা করে বললাম, ও আমার ফ্রেন্ড আরুমিতা। আদ্রিয়ান আরুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে হাত বাড়িয়ে বলল, হাই অরুমিতা। আরু তো অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আদ্রিয়ানের আড়ালে ওকে চিমটি দিতেই ও তাড়াতাড়ি আদ্রিয়ানের সাথে হ্যান্ডশেক করে বলল। হাই। তারপর আমি তীব্রর দিকে ইশারা করে বললাম, আর ও আমার ফ্রেন্ড তীব্র। তীব্র আদ্রিয়ানের দিকে হাত বাড়ালো, কিন্তু আদ্রিয়ান হ্যান্ডশেক করলো না, উল্টো হাগ করলো ওর সাথে। তীব্র প্রথমে একটু অবাক হলেও পরে হেসে দিল। আদ্রিয়ান তীব্রকে ছেড়ে আমার দিকে তাকিয়ে বলল, তা ভেতরে যাওয়া যাক। আমি হালকা হেসে মাথা নাড়লাম। ভেতরে গিয়ে একটা টেবিলে গিয়ে দেখি আরো দুজন বসে আছে। আমরা যেতেই ওই দুজন দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান রেড টি শার্ট পরা লোকটার দিকে ইশারা করে বললেন, ও হলো আমার ফ্রেন্ড হাদিব। আবিদ নামের লোকটা আমাদের তিনজনের সাথে হ্যান্ডশেক করে হাই বলল। এরপর ব্লু শার্ট পরা একটা লোককে ইশারা করে বললেন, এ হলো আমার আরেক ফ্রেন্ড আশিস। আমরা হাই বলতেই আদ্রিয়ান আমার আর আরুর দিকে তাকিয়ে বলল, গার্লস এর থেকে সামনে থেকো, হ্যাঁ, পাক্কা প্লে বয় আছে। আমরা হেসে দিলাম। আশিস ভ্রু কুচকে বলল, এই, আমার নামে সব জায়গায় কাঠিনা করে তোর হয় না? না, হয় না। আবিদ ভাইয়া বলল। আচ্ছা হয়েছে, ওদের দাঁড় করিয়ে রাখবি নাকি বসতে দে? আদ্রিয়ান মুচকি হেসে আমাদের দিকে তাকিয়ে বলল, প্লিজ টেক ইউর সিট। আমরা তিনজন এক পাশে বসলাম, ওনারা তিনজন অপর পাশে বসলেন। এরপর মেনু কার্ড দেখে আদ্রিয়ান যার যার পছন্দ মতো কফি অর্ডার করলেন। কফি খেতে খেতে সবাই বিভিন্ন কথা বলছে। আদ্রিয়ান আরু আর তীব্রের সাথে এমন ভাবে কথা বলছে যেন খুব পরিচিত ওরা। আর আবিদ আর আশিস ভাইও বেশ মজা করছে। তীব্র ওনাদের সবাইকে তুমি করে বলার পারমিশন পেয়ে গেছে অলরেডি। আশিস ভাইয়া আমার আর আরুর সাথে ওনার ফিল্টে মার্কা কথা বলে বলে সবাইকে হাসাচ্ছে। তবে আশিস ভাইয়া কেন জানি না আরুর সাথে দুষ্টুমি করছে বেশি। আরু এতে বিরক্ত হলেও কিছু বলতে পারছে না। কথার মধ্যে মধ্যে আমি আদ্রিয়ানকে আর চোখে দেখছি, আর অবাক করার বিষয় বারবার আমাদের চোখাচোখি হয়ে যাচ্ছে, আর আমরা সাথে সাথেই চোখ সরিয়ে নিচ্ছি। হঠাৎ তীব্র আবিদ ভাইয়ার দিকে তাকিয়ে বলল, আমার সাথে একটু আসবে?
আবির ভাইয়া কিছু একটা ভেবে সাথে সাথেই বললেন। হ্যাঁ হ্যাঁ শিওর, চলো। বলেই দুজনে হুড়মুড়িয়ে চলে গেল। আমি আর আরু হা করে তাকিয়ে আছি, কারণ আমরা কিছুই বুঝলাম না। এবার হঠাৎ করে আশিস ভাই আরুকে বললেন, এই যে ম্যাডাম, চলুন আমরা মিন ডেট করে আসি। আরু অবাক হয়ে ভ্রু কুচকে বলল, মানে? মানে যেতে যেতে বোঝাচ্ছি, চলো। বলেই আরুর হাত ধরে এক প্রকার টেনে নিয়ে গেল আশিস ভাইয়া। আরু বেচারি চেয়েও কিছু করতে পারলো না। আমি বোকার মতো তাকিয়ে আছি। আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলাম উনি মিটমিটে হাসছেন। আমি ভ্রু কুচকে বললাম, এটা কি হলো? আদ্রিয়ান ডন্ট কেয়ার ভাব নিয়ে কফিতে চুমুক দিয়ে বললেন, আমি জানি, এটা এলে জিজ্ঞেস করো। আমি আর কিছু বললাম না। অনেকক্ষণ ধরে দুজনেই চুপচাপ বসে আছি। আমি এক হাতে কফির মগ চেপে ধরে আছি, আর এক হাতে নখ টেবিলের সাথে ঘষছি। আর মাঝে মাঝে ওনার দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিচ্ছি, কারণ উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে কফি মগে চুমুক দিচ্ছেন। আমার খুব অস্বস্তি লাগছে। এভাবে তাকিয়ে থাকে কেউ, আর এভাবে মগে চুমুক দেওয়ার কি আছে? আর বাকিরাও কোথায় আছে কে জানে। আরে কেউ তো এসে বাঁচাও আমাকে, ভাল লাগে না। হঠাৎ করেই আমার টেবিলের উপর রাখা হাতের উপর উনি হাত রাখলেন। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। হার্টবিট কয়েকটা মিস হওয়ার পরেই তীব্র গতিতে ছুটতে লাগলো। আমি অবাক হয়ে তাকালাম আদ্রিয়ানের দিকে। আমি আর কিছু বললাম না। অনেকক্ষণ ধরে দুজনেই চুপচাপ বসে আছি। এক হাতে কফির মগ চেপে ধরে আছি, আর আরেক হাতের নখ টেবিলের সাথে ঘষছি। আর মাঝে মাঝে ওনার দিকে তাকিয়ে সাথে সাথেই নখ নামিয়ে নিচ্ছি, কারণ উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে কফির মগে চুমুক দিচ্ছেন। আমার খুব অস্বস্তি লাগছে। এভাবে তাকিয়ে থাকে কেউ, আর এভাবে মগে চুমুক দেবার মানে কি? আবার বাকিরাও কোথায় আছে কে জানে। আরে কেউ তো এসে বাঁচাও আমাকে, ভাল লাগে না। হঠাৎ করেই আমার টেবিলের উপরে রাখা হাতের উপর উনি হাত রাখলেন। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। হার্টবিট কয়েকটা মিস হবার পরেই তীব্র গতিতে ছুটতে লাগলো। আমি অবাক হয়ে তাকালাম আদ্রিয়ানের দিকে। উনি আমার হাতটা আরেকটু ভালোভাবে ধরে বললেন, জানো, তোমার এত দেরি করে দেখে আদিবার আশিস বলছিল তুমি আসবে না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল তুমি আসবে, তাই তো বসে বসে ওয়েট করছিলাম। উনি হাত ধরে রাখায় কেমন একটা ফিল হচ্ছে। কাঁপুনি শুরু হয়ে গেছে আমার। তার উপর আবার ওনার এসব কথা। আমি হালকা কাঁপা কাঁপা গলায় নিচু কণ্ঠে বললাম, যদি না আসত। উনি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, দুপুর পর্যন্ত ওয়েট করে তোমাকে কল দিতাম, যদি বলতে আসবে না তো চলে যেতাম। আমি কিছু না। কফির মগের দিকে তাকিয়ে রইলাম। আদ্রিয়ান এখনো আমার হাতের উপর ওনার হাত রেখে দিয়েছেন। আমার কাঁপুনি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। শরীর ঘামছে হালকা। আমি চেয়েও হাতটা সরিয়ে নিতে পারছি না। আমাকে চুপ থাকতে দেখে উনি নিজেই বললেন, বাই দ্য ওয়ে, এত লেট করলে কেন? 7 দিন সময় নাও নি, সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। না আসলে আসবে কি আসবে না সে নিয়ে দ্বিধাবোধ করছিলে, am I right? আমি এবারে নিচু কণ্ঠে, আচ্ছা। আমার কাঁপুনি থামছেই না আজকে। আদ্রিয়ান এবার হাতের উপর একটু চাপ দিয়ে ধরে বললেন, আর ইউ ফিলিং নার্ভাস? আমি মাথা তুলে ওনার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। উনি হালকা হেসে বললেন, এইভাবে ঘামছো কেন? দেখো তোমার হাতের ঘামে আমার হাত ভিজে যাচ্ছে কিন্তু। আমি হাতটা সরাতে চেয়েও পারলাম না, কারণ উনি শক্ত করে ধরে রাখলেন। আমি সংকোচ বোধ খানিকটা কাটিয়ে উঠে নিচের দিকে তাকিয়ে অনেকে প্রশ্ন করলাম, কেন ডেকেছেন আমাকে? সেটাই তো জানি না। ওনার এরকম উত্তর শুনেই আমি একটু অবাক হয়ে ওনার দিকে এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নিলাম। আদ্রিয়ান এখনো পর্যন্ত আমার হাতের উপর ওনার হাত দিয়ে চেপে ধরে রেখেছে। আমার হাতের ওই অংশটা ঘেমে গেছে, বেশ বুঝতে পারছি। আমার এমন মনে হচ্ছে যেন আমার হাতের উপর কেউ বরফ রেখে দিয়েছে। এসেছে তো, কিন্তু একটু পরে আর যাই করবে না তো? আমি ভ্রু কুচকে ওনার দিকে তাকালাম। উনি মুচকি হেসে বললেন, যেহেতু আজ তোমার আর কোনো কাজ নেই, তো আজকে দিনটা তো আমাকে দেওয়াই যায়, তাই না? আমি মাথা নিচু করে বললাম, সারাদিন কি কফি শপে বসে থাকবো নাকি? আদ্রিয়ান হালকা হেসে এক হাতে কফির মগে চুমুক দিয়ে বললেন, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না, তুমি রাজি কিনা সেটা বলো। আমি ইতস্তত করে বললাম, কিন্তু আরো আর তীব্র? ওরাও থাকবে, নো প্রবলেম। আদ্রিয়ান কফিতে আরেকটা চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বললেন, কফিটা খাচ্ছ না কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমি এবার
সংকোচ নিয়ে নিচু কণ্ঠে বললাম, আমার হাতটা তো ছাড়ুন। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তোমার অস্বস্তি হচ্ছে? না মানে? না, তাহলে আর সমস্যা কি? তুমি কফি খাও। কথাটা বলেই আবার কফি খাওয়ায় ব্যস্ত হয়ে গেলেন। আমি পুরো বোকার মতো তাকিয়ে আছি ওনার দিকে। এ তো ভালো শেয়ারা, বাট হাত ধরে রেখে কি লাভ কে জানে। আদ্রিয়ানের দিকে তাকাতেই উনি চোখ দিয়ে ইশারা করে আমাকে কফি খেতে বললেন। আমি অসহায়ের মতো এক হাত দিয়ে কফি খেতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ ধরেই দুজনে একেবারে চুপ ছিলাম। হঠাৎ করেই উনি বললেন, অনিমা। ওনার এই হঠাৎ ডাক শুনে চমকে গেলাম। আমি হকচকিয়ে বলে উঠলাম, জি জি। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। ভ্রু অটোমেটিক্যালি কুঁচকে গেল আমার। কি এমন বলতে চান উনি যে এভাবে জিজ্ঞেস করে নিচ্ছেন? জিজ্ঞাসা দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, বলুন। এর মধ্যেই আরো লম্বা লম্বা পা ফেলে এসে আমার পাশে মুখ ফুলিয়ে বসে পড়ল। আমি আর আদ্রিয়ান অবাক হয়ে ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে একে অপরের দিকে তাকিয়ে আবারও ওর দিকে তাকালাম। আমরা কিছু বলার আগেই প্রায় ছুটতে ছুটতে আশিস ভাইয়া এসে আদ্রিয়ানের পাশে বসে জোরে জোরে শ্বাস নিল। আমি আর আদ্রিয়ান কিছু বুঝতে পারছি না, তাই বোকার মতো ওদের দিকে তাকিয়ে আছি। আদ্রিয়ান ভ্রু কুঁচকে আশিস ভাইয়াকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলো তো? দুজন দুই মুডে দুই স্টাইলে একই জায়গাতে গিয়ে এলি। আশিস ভাইয়া হাঁপাতে হাঁপাতে বললেন, বাপ রে বাপ, জীবনেতে এত মেয়ে সামলাইছে কিন্তু এরকম জিনিস প্রথমবার দেখলাম। আদ্রিয়ান আশিসের মাথায় একটা চাটা মেরে বললেন, ওই জিনিস কি? হ্যাঁ, ডু রেসপেক্ট। আশিস ভাইয়া মাথায় হাত ঘষতে ঘষতে মুখ ফুলিয়ে বসে রইলেন। আদ্রিয়ান আরুর দিকে তাকিয়ে বললেন, ওই গাধাটা কি করেছে তোমার সাথে? আরু মাথা নিচু করে বলল, ওকে আমি খুব ভালো করে চিনি, নিশ্চয়ই অনেক জ্বালিয়েছে তোমাকে। আরু আশিস ভাইয়ার দিকে বিরক্তিকর দৃষ্টি দিয়ে তাকিয়ে মাথা নিচু করে ফেললেন। আদ্রিয়ান কিছু বলবে তার আগে তীব্র আর আবিদ ভাই এসে পড়লেন। আবিদ ভাইয়া বসতে বসতে বললেন, সরি গাইস, লেট হয়ে গেল আসতে। টেবিলের দিকে তাকিয়ে ওনার কথা থেমে গেল। অবাক হয়ে তাকিয়ে আছেন টেবিলের দিকে। ওনার এরকম দৃষ্টির মালিক কেউ বুঝতে পারল না, তাই সবাই ওনার দৃষ্টি অনুসরণ করে টেবিলে তাকালেন। সকলেই তাকে অবাক হয়ে গেল। আরু তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমিও ওদের এরকম দৃষ্টি থেকে ভ্রু কুচকে টেবিলের দিকে তাকাতেই এদের এরকম চাহনির রহস্য উদ্ঘাটন করতে পারলাম। আসলে আদ্রিয়ান এখনো আমার হাতের উপর ওনার হাত দিয়ে রেখেছেন। আদ্রিয়ানের দিকে তাকিয়ে বুঝলাম উনি এতক্ষণে খেয়াল করলেন ব্যাপারটা, আর খেয়াল করতেই হাত সরিয়ে নিল। আমিও টেবিল থেকে হাত নামিয়ে মাথা নিচু করে ফেললাম। আমাদের কাণ্ড দেখে সবাই মিটমিটিয়ে হাসছে। আবিদ ভাইয়া হাসি থামিয়ে বলল, আরে আরে, হাত সরালি কেন? আমরা কেউ কিছু মনে করিনি। এম আই রাইট গাইস? সবগুলোতে আমায় পিঞ্চ করে একসাথে বলল, ইয়া। আমার বেশ লজ্জা লাগছে এই মুহূর্তে, সাথে খানিকটা রাগও লাগছে আদ্রিয়ানের উপর। তখন বললাম, হাতটা ছাড়তে, কিন্তু ছাড়লেন না। তখন ছাড়লে এমন পরিস্থিতি হতে পারতো। আদ্রিয়ান এবার বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বললেন, মজা নেওয়া শেষ নাকি আরো চলবে? সবাই এবার চুপ হয়ে গেল। আমি এবার সকলের দিকে তাকিয়ে বললাম, বাট আপনারা কোথায় গিয়েছিলেন বলুন তো আমাদের একা রেখে? আশিস ভাইয়া কফি মগ ঘোরাতে ঘোরাতে বললেন, একা না রেখে গেলে একান্ত কথা হতো কিসের? হ্যাঁ, এটা শুনে আমি অবাক হয়ে বললাম, মানে? আদ্রিয়ান কফির মগটা রেখে রাগী চোখে তাকালো আশিস ভাইয়ার দিকে। আবিদ ভাইয়া বলল, আশিস ভাইয়া ভ্রু কুচকে বললেন, যাবো তো ভালো কথা, কিন্তু এই রক স্টারকে পাবলিকে প্লেস বের করব কিভাবে? এটা শুনে আবিদ ভাইয়া একটা বাঁকা হাসি দিয়ে আদ্রিয়ানের দিকে তাকালেন। আদ্রিয়ান মুচকি হেসে টি শার্ট থেকে সানগ্লাসটা চোখে পড়লেন আর কালো রঙের একটা ক্যাপ মাথায় পরে নিলেন। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। একে তো এখন চেনাই যাচ্ছে না। একেবারে গভীরভাবে লক্ষ্য না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা আদ্রিয়ান। আবিদ ভাইয়া মুচকি হেসে আমাদের দিকে তাকিয়ে ভ্রু নাচালেন, অর্থাৎ কেমন দিলাম? তীব্র ভাইয়ার আরু ইশারাতেই বলল, ওয়াও ভাইয়া ওয়াও। এরপর সবাই মিলে বেরিয়ে এলাম, লেক পার্কে ঢুকলাম। বিশাল লেকের পাশ দিয়ে যাওয়ার রাস্তা দিয়ে আমরা বিভিন্ন কথা বলতে বলতে হাঁটছি। হঠাৎ করে আদ্রিয়ান আমার হাত ধরে আমাকে থামিয়ে দিলেন। আমি কিছু বলতে যাব তার আগেই আমার ইশারা করে চুপ থাকতে বললেন আর হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে গেলেন।
একটা নিরিবিলি সাইডে এনে আমাকে দাঁড় করাতেই আমি বেশ অবাক হয়ে ভ্রু কুঁচকালাম। এটা কি হলো? আদ্রিয়ান ডন্ট কেয়ার ভাব নিয়ে ট্যাপ ঠিক করতে করতে বললেন। কি হলো? আমি হাত ভাঁজ করে বললাম, ওদেরকে ছেড়ে আমরা এখানে কেন এলাম? ওরা ওদের মতো গল্প করে করুক না, আমরা আমাদের মতো করে সময় কাটাই। মানে? আরে চলো তো। বলে আমার হাত ধরে হাঁটা দিল। আমার হাত ধরে লেকের পাশ দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছেন উনি। ওনার দৃষ্টি চারপাশের পরিবেশে, আর আমার দৃষ্টি ওনার দিকে, আর আমার সেই হাতটার দিকে যেটা উনি ধরে রেখেছেন। হালকা ফুরফুরে বাতাস বইছে চারপাশ দিয়ে। বেশ কিছুক্ষণ হাঁটার পর লেকের এক পাশে সুন্দর করে বসার জায়গা বানানো হয়েছে। সেদিকে ইশারা করে আদ্রিয়ান বললেন, চলো ওখানে গিয়ে বসি। আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম। উনি আমার হাত ধরেই আমাকে নিয়ে লেকের পাশে বসলেন। দুজনের দৃষ্টি লেকের পানির দিকে। বেশ কিছুক্ষণ সময় চুপচাপ বসে থাকার পর হঠাৎ পেছন দিয়ে একটা লোক বুট ভাজা বিক্রি করতে করতে যাচ্ছেন। আদ্রিয়ান একবার পেছনে ঘুরে তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বুট ভাজা খাবে? আমি বেশ অবাক হয়ে বললাম, আপনি খান এসব? কেন, এগুলো কি মানুষ খায় না? না না, মানে আমাকে আর কিছু বলতে না দিয়ে লোকটাকে উদ্দেশ্য করে বললেন, চাচা। কি সাহেব বাবু বলে ডাকো বলো তো? একটু বাবা মানি কেসব বলেও তো ডাকতে পারো। আমি বেশ অবাক হয়ে তাকালাম আদ্রিয়ানের দিকে। লোকটাও বেশ অবাক হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে বললেন, আচ্ছা এক প্যাকেট বুট ভাজা দাও তো। লোকটা বুট ভাজা রেডি করে কাগজে নিয়ে আদ্রিয়ানের হাতে দিতেই আদ্রিয়ান প্যাকেটটা আমার হাতে দিয়ে লোকটাকে জিজ্ঞেস করলেন, কত হয়েছে চাচা? আদ্রিয়ান মানিব্যাগ বের করে সেটা থেকে 50 টাকার একটা নোট বের করে লোকটাকে দিলেন। লোকটা নোটটা দেখে বললেন, ভাঙতি তো আমার কাছেও নেই চাচা, কি আর করার, তুমি পুরোটাই রেখে দাও। দেখো আমি ফ্রিতে তো কিছু খাই না, আর আমার কাছেও চেঞ্জ ভাঙতি নেই, তাই ওটাই নিয়ে নাও, অসুবিধা নেই। আমি অবাক হয়ে আদ্রিয়ানকে দেখছি। অসাধারণের মধ্যেও যে এমন অনন্য সাধন সত্তা লুকিয়ে থাকে সেটা ওকে না দেখলে বুঝতাম না। আদ্রিয়ান লোকটাকে বুঝিয়ে সুঝিয়ে টাকাটা দিয়ে পাঠিয়ে দিল। আমি ততক্ষণে প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিয়েছি। আদ্রিয়ানও প্যাকেট থেকে নিয়ে খাওয়া শুরু করলো। দুজনে চুপচাপ বুট ভাজা খাচ্ছি। এক অদ্ভুত নীরবতা কাজ করছে দুজনের মধ্যে। বেশ কিছুক্ষণ পর আমি নিজেই বললাম, আপনি কিন্তু এখনো বললেন না কেন ডেকেছেন? আদ্রিয়ান সামনের দিকে তাকিয়ে বুট চিবোতে চিবোতে বললেন, বললাম তো নিজেও জানি না, এক অদ্ভুত মায়া আছে তোমার মাঝে। এক রাতেই সেই মায়ায় জড়িয়ে গেছে জানো। ওই রাতের পর থেকে শুধু তোমার কথাই মনে পড়ে। সেদিন রাত 3টে বাজে তোমাকে শুধু ধন্যবাদ দিতে ফোন করিনি, তোমার গলার আওয়াজটা শোনার জন্য ফোন করেছিলাম। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। উনি এবার আমার দিকে তাকিয়ে বললেন, জানি না কেন তোমার ওই ভীতু চেহারা, হঠাৎ করে হেসে দেওয়া, অবাক হয়ে তাকিয়ে থাকা, সবকিছুই খুব মনে পড়ছিল। কিছু তো একটা আছে তোমার মধ্যে যেটা আমি ভুলতে পারছি না। আই এম সার্টিং টু ইউ মিস ডিয়ার। আমি পুরো থ হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। উনি আমাকে মিস করছিলেন, কিন্তু কেন? কি চলছে ওনার মনে? উনি মুচকি হেসে ভ্রু নাচিয়ে বললেন, কি ভাবছো? আমি কোনো রকমে মাথা নাড়লাম, অর্থাৎ কিছু না। কিন্তু ওনার বলা কথাগুলো শুনে আমার হার্টবিট এতটা বেড়ে গেছে সেটা আমিই জানি। এখন ওনার পাশে বসতেও আনইজি লাগছে আমার। উনি হয়তো আমার অবস্থাটা বুঝতে পারলেন, তাই বললেন, যাওয়া যা করে খুঁজছে নিশ্চয়ই। বলে দুজনেই ওদের কাছে চলে গেলাম। আমাদের দেখে ওরা পিঞ্চ মেরে কিছু কথাও বলল, কিন্তু আমার মন নেই সেদিকে। আমি তো শুধু আদ্রিয়ানের বলা কথাগুলো ভাবছি। এরপর ওখানেই সবাই মিলে দুপুরের লাঞ্চ সেরে ফিরে এলাম। আসার সময় আদ্রিয়ান শুধু কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন, রাতে ফোন করবো, ঘুমিয়ে পড়ো না, ঠিক আছে? সেটা শুনে আমি শুধু এক পলক তাকিয়েছিলাম ওনার দিকে, কিন্তু কিছু বলিনি। তবে বুকের ধুকপুকানি আরো তীব্র হয়েছিল। কলমের লাস্ট মার্কটা টেনে ডায়েরিটা বন্ধ করে একটা শ্বাস নিল অনিমা। 3 দিন ধরে ডায়েরি লেখা হয়নি, কারণ আগের ডায়েরিটা শেষ হয়ে গেছে। নতুন ডায়েরি আজকে কিনে এনেছে আদ্রিয়ানের সাথে দেখা করে আসার সময়। গত 3 দিনের ঘটা বিশেষ ঘটনাগুলো লিখে রাখলো ডায়েরিতে। এটা ওর অভ্যাস প্রতিদিনকার। বিশেষ ঘটনাগুলো ও ডায়েরির পাতায় আটকে রাখে।
এতেই এক অদ্ভুত শান্তি পায়, হালকা লাগে নিজেকে। দাড়িটা টেবিলে রেখে মুচকি হেসে আদ্রিয়ানের ফোনের ওয়েট করতে লাগলো অনিমা। কেন করছে সেটা ও জানে না, তবে করছে এক মধুর অপেক্ষা, যে অপেক্ষায় বিরক্তি নেই, ক্লান্তি নেই, আছে শুধু শান্তি আর একরাশ ভালো লাগা। প্রচুর নেশা করে রুমের সবকিছু ভেঙে তছনছ করে ফেলছে রিক। তার মাথায় আগুন জ্বলছে, তীব্রতর আগুন। কিছুতেই সে আগুনকে নেভাতে পারছে না। তার ইশারায় এত এত বড় বড় মাথা চলে, আর সেখানে একটা সামান্য মেয়েকে হাতের মুঠোয় আনতে পারছে না সে। এটা মানার মতন নয়, মানা যায় না এটা। ওই মেয়েকে হাতে পেলে ও এমন শিক্ষা দিবে যে ওর কাছ থেকে পালানোর চিন্তা করলেও রুহু কেঁপে উঠবে মেয়েটার। এসব ভেবেই বিছানার সাথে ফেলান দিয়ে বসে কাচের বোতলটা হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে ধরল রিক। গড় গড় করে পড়তে থাকা রক্তের দিকে তাকিয়ে বলল, যত খুশি তত উড়ে নাও বেবি, কারণ আবারও খাঁচায় বন্দি হবার সময় এসে গেছে তোমার। আমি খুব শীঘ্রই তোমাকে বলবো ওয়েলকাম ব্যাক টু মাই হেলথ সুইটার্ট। এত বড় বুকের পাঠা এখনো কারো হয়নি যে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে, কারো হয়নি, কারো না। যত খুশি তত উড়ে নাও বেবি, কারণ আবারও খাঁচায় বন্দি হবার সময় এসে গেছে তোমার। আমি খুব শীঘ্রই তোমাকে বলবো ওয়েলকাম ব্যাক টু মাই হেলথ সুইটার্ট। এত বড় বুকের পাঠা এখনো কারো হয়নি যে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে, কারো হয়নি, কারো না। রিক এসব বলতে বলতেই হনহন করে রিকের রুমে ঢুকলেন রঞ্জিত চৌধুরী। ওনার মুখে বিরক্তির ছাপ পরিষ্কার। ভ্রু কুঁচকেই সারা রুমে চোখ বুলালেন উনি। এটা নতুন না, প্রায় ড্রিঙ্ক করে বাড়ি ফিরে এই ধরনের পাগলামি করে রিক। কিন্তু এই মুহূর্তে মিস্টার রঞ্জিত একটু বেশি বিরক্ত হচ্ছেন। ছেলেটার এইরকম ছেলে মানুষই আর মোটেই সহ্য হচ্ছে না তার। তাই রাগী গলাতেই বললেন, কি শুরু করেছো তুমি রিক? এভরিথিং হ্যাজ এ লিমিট। রিক হাতে ধরে রাখা ভাঙা বোতলটা মেঝেতে আছাড় মেরে কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, লিমিট মাই ফুড অ্যান্ড ইউ প্লিজ ডোন্ট টক টু মি দ্যাট। তুমি একজন মিনিস্টার, তোমার তো এত পাওয়ার, কিন্তু তোমার এসব পাওয়ার আমার কোনো কাজে লাগছে? হ্যাঁ, জাস্ট টেল মি। মিস্টার রঞ্জিত রাগান্বিত গলায় বললেন, কি বলতে চাইছো তুমি? তোমার এত এত পাওয়ার, এত লোক দিয়েও একটা সামান্য জার্নালিস্টের মেয়েকে খুঁজে বের করতে পারছো না? ওর বাবা কোনো সামান্য জার্নালিস্ট ছিল না, একটা গোটা নিউজ কোম্পানি চলতো ওর বাবার কথায়। আর যাকে তুমি সামান্য জার্নালিস্ট বলছো, সেই সামান্য জার্নালিস্টই তোমার বাবাকে শেষ করে দেওয়ার ক্ষমতা রেখেছিল। এই যে মন্ত্রীর ছেলে বলে এত গর্ব করো, সেটাও থাকতো না। আজীবন জেলের ঘানি টানতে হতো আমাকে, সেজন্যই ওকে শেষ করতে হয়েছিল আমার, বুঝলে? রিক টি টেবিলে একটা লাথি মেরে বলল, না না, আমি কিচ্ছু বুঝিনি, আর আমি এত কিছু বুঝতেও চাই না। আই জাস্ট ওয়ান্ট হার। আমার শুধু ওকে চাই ড্যাড, অ্যাট এনি কস্ট। ওকে এনে দাও আমার কাছে। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? হোয়াই? এটুকু বলে খাটে বসে পড়ল রিক। মিস্টার রঞ্জিত এবার একটু বিরক্তি নিয়ে বললেন, একটা সামান্য মেয়ের জন্য এতটা হাইপার হওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি একটা ইশারা করলে তোমার জন্য মেয়েদের লাইন পড়ে যাবে। কেন ওই মেয়ের পেছনে পড়ে আছো তুমি? রিক ঝাড়া দিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কারণ আমার ওকে চাই, আর আমি কোনো কিছু চেয়ে পাইনি, এটা কখনো হয়নি, আর হতেও দেব না। তুমি তো ওকে মেরে ফেলতে চেয়েছিলে, তাই না? কাউকে লাগবে না আমার, তোমাকেও না। আমি একাই খুঁজে বের করতে পারবো, কাউকে লাগবে না। মিস্টার রঞ্জিত এবার একটু নরম গলায় বললেন, দেখো বেটা, লিভ মি অ্যালোন। আমার কথাটা। রিক এবার চিৎকার করে বলল, আই সেভড, লিভ মি অ্যালোন। মিস্টার রঞ্জিত বুঝে গেছেন এই ছেলে এখন তার আর কোনো কথাই শুনবে না। এই ছেলেকে 3 বছর ধরে বুঝিয়ে আসছে, কিন্তু ছেলের মন কিছুতেই ঘোরাতে পারছেন না। যা করার ভেবেচিন্তে ঠান্ডা মাথায় করতে হবে। এসব ভেবে রুম থেকে চলে গেলে রুম থেকে চলে গেলেন উনি। রিক উঠে ধরম করে দরজাটা লাগিয়ে দিল। তারপর দেয়ালে টানানো বিশাল একটা ছবির দিকে তাকিয়ে বলল, আমার কাছ থেকে পালিয়ে তুমি একদমই ঠিক করোনি বেবি। তোমাকে এর অনেক বড় মূল্য দিতে হবে, অনেক বড়। আমার হিংস্রতার কিছুই তুমি দেখোনি,
তবে এবার দেখবে, এবার আর ড্যাডের আশায় বসে থাকবো না, আমি নিজে খুঁজবো তোমাকে, নিজে। আই অ্যাম কামিং সুইটহার্ট। ছবিটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বিয়ারের বোতলে চুমুক দিল রিক। রাত 12:17। অনিমা ফোনটা সাইডে রেখে খাটে হেলান দিয়ে বসে কোলের উপর ল্যাপটপ রেখে নিজের আর্টিকেল রেডি করছে। তবে বারবার আর চোখে ফোনের দিকেও তাকাচ্ছে। নিজের অজান্তেই সে আদ্রিয়ানের ফোনের জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনো ফোন আসছে না বলে অনিমার মনটাও বেশ অনেকটাই খারাপ হয়ে আছে। বললো তো ফোন করবে, 12:30 বেজে গেছে, এখনো ফোন করলো না। হয়তো ভুলে গেছে। ওর তো আর কাজের অভাব নেই, হয়তো কাজের চাপে মনে নেই ওর কথা। এসব ভাবতে ভাবতে ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল অনি। তারপর আবারও কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পরে রিংটনের আওয়াজে চমকে উঠল অনি। আদ্রিয়ানের চিন্তা বাদ দিয়ে কাজে মনোযোগ দিয়েছিল সে, তাই এই হঠাৎ আওয়াজে একটু কেঁপে উঠেছে। পাশের বালিশে মোবাইলের স্ক্রিনে চোখ পড়তেই মুখে হাসি ফুটে উঠল ওর। কারণ সেভ না করা থাকলেও নাম্বারটা চিনতে একটু দেরি হয়নি। মুচকি হেসে ল্যাপটপটা অফ করে সাইডে রেখে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, এখনো জেগে আছো? আমি তো ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছো। আপনার ফোনের জন্যই জেগেছিলাম। কথাটা বলার সাথে সাথে জিভে কামড় দিল অনিমা। আনমনে কি বলে ফেললো সেটা নিয়েই আফসোস হচ্ছে এখন ওর। অদ্রিয়ান নিশ্চয়ই ওকে হ্যাংলা একটা মেয়ে ভাবছে। আসলে অনেক সময় এরকম হয়, মানুষ যখন তার অনুভূতির চরম সীমায় পৌঁছে যায় তখন শব্দের উপর তার নিয়ন্ত্রণ থাকে না। উত্তেজনা এত তীব্র পর্যায়ে চলে যায় যে নিজের বাক্যগুলো তখন বড্ড অবাধ্য হয়ে যায়। এমনই অবস্থা হয়েছে অনিমার। আদ্রিয়ানো অনিমার কথা শুনে একটু অবাক হলো। পরক্ষণেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আর অনিমা যে আনমনে কথাটা বলে ফেলেছে সেটা বেশ ভালোই বুঝতে পারছে ও। অনিমাকে একটু অস্বস্তিতে ফেলার জন্য আদ্রিয়ান মুচকি হাসি দিয়ে বলল, আমার ফোনের ওয়েট করছিলে? আদ্রিয়ান যে ওকে লজ্জায় ফেলতেই ঘুরিয়ে প্রশ্নটা করেছে সেটা অনিমা বেশ ভালোই বুঝতে পারছে। মনে মনে আদ্রিয়ানের ওপর একটু রাগও হচ্ছে, কিন্তু সেই রাগটা প্রকাশ করার কোনো উপায় নেই। এই মানুষ জাতির আরেকটা বিড়ম্বনা, হঠাৎ পরিচিত, অল্প পরিচিত, সম্মানীয় কিংবা এইসব ব্যক্তির উপর বিরক্তি বা রাগ অনুভব হলেও সেটা প্রকাশ করা যায় না। যদি করা হয় তাহলে তাকে অশোভনীয় ব্যবহার বলা হয়। তাই অনি সেই রাগটা নিজের মধ্যে চেপে রেখে একটু ইতস্তত করে বলল, আপনি বলেছিলেন তাই আর কি। ডিনার করেছো? অনেক আগেই। আপনি করেছেন? ডিনার করেই তোমাকে কল দিলাম। এত দেরিতে ডিনার করলে? তোমাদের বাড়ি পাঠানোর পরে স্টুডিওতে গিয়েছিলাম, একটু আগেই ফিরলাম আর কি। ও, শুধুই কি আমার ফোনের জন্য অপেক্ষা করছিলে নাকি অন্য কিছু? না মানে সময় কাটানোর জন্য আর্টিকেল টাইপ করছিলাম। এরপর ওরা দুজন কিছুটা চুপ করে রইল। কেউ কিছু বলছে না, কিন্তু একে অপরের নিঃশ্বাসের শব্দ মন দিয়ে শুনছে, আর সেটাও দুজনের অজান্তেই। এই নীরবতায় এক অদ্ভুত শান্তি রয়েছে, যে শান্তিটা দুজনেই অনুভব করতে পারছে। নীরবতা ভেঙে অদ্রিয়ান নিজেই বলল, আজকে দিনে কেমন লাগলো? অনেক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সত্যি বলবো, আই হেট লাই। অনেকদিন পর মন খুলে হেসেছিলাম। অনিমার উত্তরটা শুনে আদ্রিয়ান কেন জানি মনের ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব করলো। তাই ও হেসে দিয়ে বলল, যা কারো হাসির কারণ তো হতে পারলাম। অনেক কিছু না বলে কানে ফোন নিয়ে ধীর পায়ে হেঁটে বেলকনিতে চলে গেল। অনেকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলল, কখন থেকে আমি বকর বকর করে যাচ্ছি, কিছু তো বলো। কি বলবো? আচ্ছা তুমি এত শান্ত কেন বলো তো? একদম চুপচাপ, কিন্তু তোমাকে দেখে কিন্তু মনে হয় না যে তুমি এত শান্ত। মনে হয় একটা চাঞ্চল্য আছে তোমার মাঝে, যেটা কোনো কিছু নিচে চাপা পড়ে গেছে। খানিক চমকে উঠল অনিমা। এটা তো সত্যি যে ও এত শান্ত ছিল না, পরিস্থিতি ওকে চুপ করিয়ে দিয়েছে। এক সময় ওর চাঞ্চল্য আর দুষ্টুমি আশেপাশের মানুষকে অতিষ্ঠ করে তুলতো, আর আজ একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অনিমার ভেতর থেকে। তারপর নিজেকে কোনো রকমের সামলে বলল, না, সেরকম কিছু না। আচ্ছা বাট
অনিমা, কত বড় নাম! আমি এত বড় নামে রাখতে পারবো না বাবা তোমাকে। অনিমা তো চূড়ান্ত পর্যায়ে অবাক হলো। অনিমা নামটা ওনার কাছে এত বড় মনে হলো। অনিমা নিজের বিষয় কাটিয়ে ওঠার আগেই আরজিয়ান বলল, তাই তোমাকে আমি শর্ট অনি বলে রাখবো, ওকে? অনিমা অবাক হলেও নিজেকে সামলে নিয়ে বলল, তীব্র আরু আমাকে এই নামে ডাকে, আপনিও ডাকতে পারেন, সমস্যা নেই। সমস্যা থাকলে আমার কিছু করার নেই। অনিমা হাসলো। আদ্রিয়ান মুচকি হেসে বলল, তোমার ব্যাগ খুলেছিলে এসে? ভ্রু কুচকে গেল অনিমার। অবাক হয়ে বলল, না, কেন? এখনো খোলোনি? আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে ব্যাগের মাঝে জিপটা খোলো। বাট ওয়াই? আরে খুলেই তো দেখো না কেন। ওকে। অনিমা রুমে ঢুকে ব্যাগ হাতে নিয়ে মাঝের জিপটা খুললো। তারপর আদ্রিয়ানকে জিজ্ঞেস করলো, এরপর? ভেতরে হাত গিয়ে দেখো তো কিছু পাও কিনা। অনিমা প্রচন্ড কৌতূহল নিয়ে ব্যাগের ভেতর হাত দিয়েই একটা প্যাকেট পেল। সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি? খুলেই দেখো। অনিমা প্যাকেটের ভেতরে হাত ঢুকিয়ে কিছু একটা পেল। সেটা বের করে এনে দেখলো একটা কিরিং, তাও বারবিকিউ সহ। প্রচন্ড কিউট লাগছে দেখতে। বারবিকিউটা নীল রঙের ড্রেস পরা, আর পায়ের দিকের অংশটা নীল রঙের পলক দিয়ে ঘেরা। চুলগুলো এক সুন্দর স্টাইলে ছুটি করা। অনিমা তো নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চুমু দিল ওটার উপর। তারপর এক্সাইটেড হয়ে আদ্রিয়ানকে জিজ্ঞেস করলো, এটা আমার? আদ্রিয়ান অনিমার কণ্ঠে খুশির আমেজ স্পষ্ট অনুভব করলো, তাই মুচকি হেসে বলল, তোমার ব্যাগে যখন পেয়েছো অবশ্যই তোমার। ব্যাগে আরো কিছু আছে কি দেখো তো। অনিমা আবারও ভ্রু কুচকে বলল, আবার কি? নিজেই দেখো না রে পাগলি। অনিমা আবারও কেঁপে উঠল আদ্রিয়ানের এরকম আতুরে শব্দে। বুকের ভেতরে ধুকপুক ধুকপুক শব্দটা বাইরে থেকেও যেন শুনতে পাচ্ছে। এটা আজব অনুভূতি, যেটা ব্যাখ্যা করার মতো শব্দ অনিমার জানা নেই। বহু কষ্টে নিজের অনুভূতিকে দমিয়ে প্যাকেটে দ্বিতীয়বার হাত দিল, আর এবার বের হলো একটা চকলেট বক্স। অনিমার খুশি দেখে কে। চকলেট ওর অন্যতম প্রিয় খাবার। ও এবার খুশিতে বাচ্চাদের মতো করে বলে উঠল, চকলেট? আদ্রিয়ান অনিমার এই উচ্ছ্বসিত বাচ্চা কণ্ঠ শুনে হেসে দিল। এই মেয়ে নিজেকে যতই ম্যাচিউর দেখানোর চেষ্টা করুক না কেন, মনের দিক থেকে এখনো একটা বাচ্চা। এসব ভেবেই মুচকি হেসে বলল, হ্যাঁ, আর পুরোটাই তোমার। অনিমা কিছু একটা ভেবে নিজের খুশিটা দমিয়ে নিচু কণ্ঠে বলল, এগুলো কখন করলেন? গল্প করার মাঝখানে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। তখন সামনাসামনি দিলে কি হতো? এখন হঠাৎ করে পাওয়ায় যে খুশিটা পেলে তখন দিলে এটা পেতে বলো। অনিমা কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান নিজেই বলল, আচ্ছা ঘুমিয়ে পড়ো, এখন অনেক রাত হয়েছে তো। গুড নাইট। অনিমা মুচকি হেসে নিচু কণ্ঠে বলল, গুড নাইট। ফোনটা রেখে স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসল অনিমা। তারপর কিরিং আর চকলেট বক্সটার দিকে তাকিয়ে নিজের অজান্তেই হেসে দিল। 3 দিন আগে অবধি যে মানুষটাকে শুধু টিভিতে আর ইউটিউবে দেখে এসেছে, যার সাথে দেখা হওয়াও ওর কাছে স্বপ্ন মনে হতো, তার সাথে একটা রাত কাটানো, একটা দিন ঘোরা, ফোনে কথা বলা, তার উপর তার কাছ থেকে গিফট পাওয়া, ভাবতেই কেমন যেন লাগছে অনিমার। সবকিছু স্বপ্নের মতো লাগছে। কিরিং এবং বারবিকিউটাকে হাতে নিয়ে কয়েকবার চুমু খেলো অনিমা। দুহাত ছড়িয়ে রুম জুড়ে ঘুরতে ঘুরতে মুহূর্তটা উপভোগ করছে ও। আজ খুব বেশি ফুরফুরে লাগছে ওর নিজেকে, যার কারণ ওর অজানা। কিছু সময়ের জন্য ও ভুলেই গেছে ওর সেই লোমহর্ষক ভয়ঙ্কর অতীতকে। রিক চৌধুরীর দেয়ালে টানানো অনিমার ছবিটার দিকে তাকিয়ে একটার পর একটা চুমু দিয়ে যাচ্ছে বোতলে। বাজ পাখির দৃষ্টিতে তাকিয়ে আছে ছবিটার দিকে। একটা হিংস্র পশু ও শিকারকে ধরার প্রস্তুতির সময় শিকারের দিকে যেভাবে তাকায়, সেইভাবেই তাকিয়ে আছে যেন। এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে নিজের শিকারের উপর। হাত দিয়ে ঝরতে থাকা রক্তের দিকে নজর নেই তার। সে শুধু একটা